আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে এমন একটা টক শো দেখাবো। ইতিহাসের প্রথম মুখোমুখি হচ্ছেন শেখ হাসিনা ও জাইমা রহমান। প্রিয় দর্শক, শেখ হাসিনার নামে যে অভিযোগগুলি ছিল সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। শেখ হাসিনা বলছে ৭ জুলাই যদি ছাত্ররা আন্দোলন করার পর ১৪ জুলাই পর্যন্ত তারা ১০ দিন আন্দোলন করেছে। তখন তো কোনো ছাত্র মারা যায়নি, তাদেরকে আমি প্রোটেকশন দিতাম। আমার পক্ষ থেকে দাবিতে রাস্তায় মেয়েরা মিছিল করেছে, অথচ আমি তাদেরকে প্রোটেকশন দিতাম। চলুন প্রিয় দর্শক, শুনে আসি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা, তারপর বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে যত উল্টাপাল্টা কথা লিখে মানুষকে বিভ্রান্ত করে এবং সেটাকে নিউজ করে যাচ্ছে, এগুলো এমনি আমি ছাড়বো না, একদিন দেখা হবে। মানুষ হত্যা করা তো আমার কাজ না। তাই যদি হতো তো আমার বাবা মা ভাইদের যারা হত্যা করেছে তাদেরকে আমি বিচার করতাম না, তাদেরকে খুন করতাম। আমি তো তা করিনি। সাধারণ আর 10টা মানুষ তার আপনজন হারালে যেরকম বিচার পায়, ঠিক সেইভাবেই বিচার করেছি। হাজার হাজার পুলিশকে হত্যা করেছে, লাশ গুম করেছে, পা বেঁধে ঝুলিয়ে রেখেছে। আর পুলিশকে হত্যা করবে, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করবে, পা বেঁধে ঝুলিয়ে রাখবে, আর তাদের উদ্ধার করতে যাবে না। আর উদ্ধার করতে গেলে যদি কিছু হয়, তার জন্য দায়ী কি? যারা উদ্ধার করতে যায় বা যারা নিজেদের আত্মরক্ষা করতে চায় তারা তো দায়ী না। যারা আক্রমণকারী বা যারা নির্যাতনকারী তারাই দায়ী। কিন্তু আমাদের দেশে হচ্ছে উল্টো ঘটনা। যারা আক্রমণ করে, নির্যাতন করে, তাদের কিছু বলা হয় না। নির্যাতিতদের নিয়ে জেলে ঢোকানো হয়, মামলা দেওয়া হয়, তাদের উপর অত্যাচার করে, আর মারা গেলে তো লাশ ঝুলে পচে পচে যাবে, সেইভাবেই তাদের রাখা হয়। ক্ষমতা আসার পর থেকেই মনে হচ্ছে আওয়ামী লীগ সবচেয়ে বড় শত্রু। কেন আওয়ামী লীগ হবে? আর আমার নামে নানা রকম মিথ্যা বয়ান দিয়ে যাচ্ছে। আজকে দেখলাম কি চিফ প্রসিকিউটর নানা কথা বলেছে, সম্পূর্ণ ভুয়া মিথ্যা কথা। আমার উপর নাকি সেনাবাহিনী এসে চাপ দিয়েছে যেন পদত্যাগ করি। সেনাবাহিনী তো সে কথা কখনো বলেনি আমাকে, কেন বলতে যাবে? বা আমার উপরে কেউ কোনো চাপ দেয়নি। আমরা নাকি ছাত্র হত্যা করেছি। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যে সমস্ত অভিযোগ এনেছে সব মিথ্যা, ভুয়া। আজকে যদি ছাত্ররা আন্দোলন করলে তাদেরকে উৎখাত করতে হলো বা তাদের কিছু করতে হতো, তাহলে 7ই জুলাই যখন ছাত্ররা আন্দোলন করতে শুরু করলো, 14ই জুলাই পর্যন্ত তারা নীরবে আন্দোলন করেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো নেওয়া হয়নি। এই 7 জুলাই থেকে 14 জুলাই এই 10টা দিন তারা যখন আন্দোলন করে, তাদেরকে একটা টোকাও পড়তে দেয়নি। মেয়েরা সারা রাত বসে যখন আন্দোলন করতো, আমারই পদত্যাগ চাইতো, আমি তাদের প্রোটেকশন দিতাম, তাদের নিরাপত্তা দিয়েছি। আমি কেন ছাত্র হত্যা করতে যাব? যখন 6 জন ছাত্র মারা গেল, তার শিক্ষক সাধারণ মানুষ মারা গেল, সাথে সাথে আমি জুডিশিয়াল এনকোয়ারি করে দিয়েছি। আমি হত্যা করলে নিশ্চয়ই জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করতাম না, এবং তারা কাজও শুরু করেছিল। কিন্তু একের পর এক লাশ পড়তে শুরু করলো। এই লাশ কারা ফেলছে? এই লাশ ফেলছে ইউনূস নিজে। তার কারণ তার মেটিকুলাস ডিজাইনের অংশ। আর আরেকজন লাশের ব্যাপারে পরামর্শ দিয়েছিল, ছিল তারেক জিয়া। লাশ পেলেও সরকার পড়ে যাবে। যখন এরকম একটা পর একটা লাশ পড়লো, এবং যে সমস্ত যারা আমাদের এই ছাত্রলীগের ছেলে পেলে, আওয়ামী লীগের ছেলে মানুষ, তাদেরকে হত্যা করেছে, যে সমস্ত ঘটনা ঘটেছে, সাথে সাথে আমরা তার ব্যবস্থা নিয়েছি। প্রত্যেকটা আহতকে চিকিৎসা ব্যবস্থা কে করেছে? আমি করেছি। 15 জুলাই থেকে তারা যখন এই পুলিশ হত্যা শুরু করলো, কি বিভৎসভাবে পুলিশদেরকে হত্যা করেছে, পিটিয়ে পিটিয়ে। অন্তঃসত্ত্বা পুলিশ কনস্টেবলও রেহাই পায়নি। আওয়ামী লীগের নেতারে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখেনি। ঢাকায় করেছে, ঝিনাইদহ করেছে, বিভিন্ন জায়গায়। কে করছে এটা? এটাকে আমি করেছি না ইউনূসের গণরা করেছে? আজকে চিফ প্রসিকিউটর যে বলে কোর্টে যে যত মিথ্যা বয়ান বানিয়ে নিয়ে আসে, তারা কি করেছে? যারা মেয়েদের রেপ করেছে, যারা গণহত্যা করেছে, তাদের ডিফেন্সে ছিল এই চিফ প্রসিকিউটর। তাদের ডিফেন্সে ছিল যখন যুদ্ধ অপরাধীদের আমরা বিচার করি। আজকে সে কী করে চিফ প্রসিকিউটর হয়? সেটাকে আমার প্রশ্ন। সম্পূর্ণ বেআইনি। যে আইন করা হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য, সেই আইন এক্সিকিউটিভ অথরিটি দিয়ে সেটাকে সংশোধন করতে পারে না। আমি আজ এখানে দাঁড়িয়েছি ভিন্ন এক অনুভূতি ও আবেগ নিয়ে। বাংলাদেশের পলিসি লেভেলটায় আমার প্রথম বক্তব্য এটা। আমি এমন কেউ নয় যার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান জানা আছে। তবু আমি বিশ্বাস করি নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজের জন্য, দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। বাংলাদেশ নিয়ে ব্যারিস্টার জাইমা রহমান কেমন স্বপ্ন দেখেন, কি ভাবেন, একটু শুনতে চাইবো। মে আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ ব্যারিস্টার জাইমা রহমান টু কাম টু দ্য স্টেজ এন্ড সে সামথিং অ্যাবাউট দিস ফর ইউর স্পেশাল রিমার্কস। থ্যাংক ইউ।
আমাকে শোনা যাচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় প্রধান অতিথি জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, সম্মানিত অতিবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আয়োজকদের, যারা আজকের এই সুন্দর আয়োজনটি করেছেন, যেখানে আমরা সবাই আমাদের ভিন্ন ভিন্ন মত, পথ ও অবস্থান প্রকাশ করার সুযোগ পাচ্ছি। আজ আমরা যারা এখানে উপস্থিত, আমরা সবাই একরকম নয়। আমাদের আদর্শ আলাদা, অভিজ্ঞতা আলাদা, দৃষ্টিভঙ্গিও আলাদা, কিন্তু তারপরেও আমরা একসাথে বসেছি, আলোচনা করছি, কারণ আমরা সবাই দেশের জন্য, দেশের মানুষের জন্য ভাবছি। আর এই ভিন্নতা নিয়ে একসাথে কথা বলছি, একের পর এক শুনছি। এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য। আমার আগে যারা সম্মানিত প্যানেলিস্টরা কথা বলেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা অনেক কিছু বলেছেন, হয়তো বা আমিও বলে ফেলবো। সো আমাদের একটা মাইন্ডসেটে আই থিঙ্ক সিমিলারিটি আছে। আমার খুব ভালো লেগেছে শুনে। আমি আজ এখানে দাঁড়িয়েছি ভিন্ন এক অনুভূতি ও আবেগ নিয়ে। বাংলাদেশের পলিসি লেভেলটায় আমার প্রথম বক্তব্য এটা। আমি এমন কেউ নয় যার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান জানা আছে। তবু আমি বিশ্বাস করি, নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজের জন্য, দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। আজ আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসাথে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে। আমি যদি একটু সময় নিয়ে অ্যাকচুয়ালি একটা ঘটনা মনে এসেছে দাদুর ব্যাপারে, এটা বলতে বলতে। দাদু যখন আমাদের সাথে লন্ডনে ছিলেন গত বছর প্রথমের দিকে, উনি যখন এসেছিলেন তখন হাসপাতালে ছিলেন কিছু চিকিৎসার জন্য। ওখানে বিভিন্ন দেশ থেকে নার্স ছিল, ডাক্তার ছিলেন, এবং একটি নার্স ছিলেন নাইজেরিয়া ওয়েস্ট আফ্রিকাতে। আম্মা আব্বা একদিন দাদুকে সকাল সকাল দেখতে গেছিল। তো নার্স তারপরে বললেছে যে, ও আমি তো আপনার মাকে চিনেছি। আম্মু আব্বু বললো, কিভাবে? আপনার মাই প্রথম ইলেক্টেড প্রাইম মিনিস্টার বাংলাদেশের না? আম্মু আব্বু তো অবাক, হ্যাঁ আপনি কিভাবে জানেন? তো নার্স তারপরে বললো যে, আপনাদের যে উনি যে এত কিছু করেছেন এই মেয়েদের শিক্ষার জন্য, স্পেশালি প্রাইমারি এডুকেশন, ফুড ফর এডুকেশন, ক্যাস্ট ফর এডুকেশন, এগুলো আমাদের সরকার ওই 35-30 বছর আগে দেখে ইমপ্লিমেন্ট করেছিল। আর ওই কারণে লক্ষ লক্ষ মেয়েরা গ্রাম অঞ্চলে, ওদের দেশে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গা সদরে এখনো শিক্ষা পাচ্ছে, অন্তত প্রাইমারি এডুকেশন লেভেলে। সো ভাবলাম একটু শেয়ার যদি করি, এখানেই করবো আপনাদের সাথে। জি। She also understood that education alone was not enough if women were not supported to remain in public and economic life. Supporting women to access credit, build livelihoods, and grow small businesses mattered. So did recognizing the realities of motherhood, of childcare, and that required systems being strengthened around maternity leave and childcare, which she did. That is because women were made to choose between family and participation in the economy. For me, these legacies show the values that I saw both reflected at home and in public. I was privileged to grow up surrounded by exceptional women, confident, capable, and accomplished. I was equally fortunate to have male role models, including my father and my grandfather, who valued those women and never felt threatened by their strength or ambition. In fact, the four most important people in my father's life, in my opinion, have been women for decades. And he has treated them with deep respect and reverence, not as an exception, but as the norm. Because of this, I grew up with what I now recognize was a skewed understanding of society. Living between Bangladesh and the UK taught me something important. Policies and access alone do not create equality. You can expand education, pass laws, set national targets, but if social norms and daily expectations and mindsets remain unequal, empowerment remains fragile. This is not about overt discrimination. Inequality often survives through habit and comfort, through what feels normal. In Bangladesh, women still perform around 85% of unpaid household and care work, spending over 7 times as many hours as men on this labor each day.
This work is valued at 19% of our GDP and remains largely invisible in economic planning and national decision making. This makes something very প্রিয় দর্শক, ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাইমা রহমানের সাথে কথা বলছেন টক শোতে। উনি বলছেন 7 জুলাই এত আন্দোলন করার পর 14 জুলাই পর্যন্ত ছাত্ররা এত আন্দোলন করলো, একটা ছাত্র মারা গেল না, আমি প্রোটেকশন দিয়েছি, অথচ তারা মিথ্যা ভানুয়াট আমাকে বললো যে আমি ছাত্র হত্যা করেছি। সেনাবাহিনী নাকি ওনাকে চাপ দিয়ে পদত্যাগ করতে বাধ্য করেছেন। প্রিয় দর্শক, উনি নিজে মুখে বলছেন সেনাবাহিনীকে পদত্যাগ করতে বলবে কেন, উনি নিজেই চলে গেছেন। বা কিভাবে গেছেন আপনারা শুনে আসছেন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।